দেখছেন টিভি9 বাংলা। ৫টায় ৫ কথা নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। নজর রাখবো এই মুহূর্তে ব্রেকিং নিউজগুলোর দিকে। আর শুরুতেই আমরা যেদিকে নজর রাখবো, শিবির বদলালেও এখনো কালীঘাট তৃণমূলের মিত্র মদন। কামারহাটির বিধায়কের মন কি এখনো মমতা শিবিরেই পড়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বুধবারই ঋতুব্রত শিবিরে যোগ দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আজ বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে কালীঘাট তৃণমূলের বিধায়করা প্রতিবাদের সময় মদন মিত্রকে ঢুকতে দেখেই ডেকে নেয়। এরপর কুণাল ঘোষ বলেন, ওদিকে গেলেও মদনদার মন অন্যদিকে পড়ে আছে। ২-৪ দিন যা মন চায় মদনদা বলুক, তবে আমরাও জানি আমাদের ভেতরের একটা লোক ওই শিবিরে আছে। বিরোধী আসনে বসুক, 10 বছর সরকারি আসনে এটা কি বললি? ঠিক 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 শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, ২-৪ দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন কুণাল ঘোষ, শোনালাম আপনাদেরকে। তাহলে প্রশ্ন হচ্ছে যে শিবির বদলালেও এখনো কি কালীঘাট তৃণমূলেই মিত্র রয়েছে মদন? কামারহাটি বিধায়কের মন কি এখনো পড়ে রয়েছে মমতা শিবিরে? আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, যে ছবি আজকে দেখা গেল, যা বক্তব্য কুণাল ঘোষের শোনা গেল, তাতে তো একটা প্রশ্ন এই মুহূর্তে উঠছে যে তাহলে কি কালীঘাট তৃণমূলেও এখন রয়েছে মদন মিত্র? দেখো, কুণাল ঘোষরা অন্তত সেই কথা বলছেন এবং প্রথম দিন থেকেই, অর্থাৎ মদন মিত্র যেদিন শিবির বদলালেন সেই দিন থেকেই কিন্তু কুণাল ঘোষরা এই কথা বলছেন যে মদন মিত্র তার মন তাদের সঙ্গেই রয়েছে, শরীর চলে গিয়েছে। তার কারণ মদন মিত্রের স্ত্রী এবং পুত্রকে ইডি পুরো দুর্নীতিতে নোটিশ দিয়েছে এবং তার ফলেই মদন মিত্রের চলে যাওয়া। এবং আজকে আমরা দেখলাম যে সোনাম ওয়াংচুকের পাশে দাঁড়াতে এই বিধানসভায় যে বি আর আম্বেদকরের মূর্তি রয়েছে, সেই মূর্তির নিচে যখন অবস্থান করছিলেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, এবং অবস্থানের শেষে তারা যখন চলে যাচ্ছিলেন, ঠিক সেই সময় আসতে দেখা গেল মদন মিত্রকে, এবং মদন মিত্রকে পাশে নিয়েই এবং গেরুয়া পাঞ্জাবি পরিহিত মদন মিত্রকে পাশে নিয়েই কুণাল ঘোষ তিনি বলছেন যে মদনদা তিনি ওই দলে গিয়েছেন, কিন্তু ওই দলের মধ্যে আমাদের একজন থাকলো। যদিও মদন মিত্র পরবর্তী সময়ে কুণাল ঘোষ তার মতোই হারিয়ে যেতে পারে, তার মন যেভাবে হারিয়েছে সেই খোঁচা দিলেও মদন মিত্র তাদের সঙ্গে রয়েছে। এটা কি অবিশ্বাসের জন্য বলা, নাকি না সত্যিই মদন মিত্র রয়েছেন, তার উত্তর হয়তো আরো দিন কয়েকের মধ্যে স্পষ্ট হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এই বাদলবঙ্গে কার মন বদলালো? কুণাল ঘোষ বলছেন মদন মিত্র ঋতুব্রত শিবিরে গেলেও তার মন কালীঘাট তৃণমূলের দিকেই পড়ে। নিজের স্টাইলেই জবাব দিয়েছেন মদন মিত্র। কুণাল ঠিক আমার দিকে হারাতে চাইছে নাকি অন্য কোনো দিকে বুঝতে পারিনি। মদন মিত্রর মন্তব্যের নতুন করে জল্পনা শুনুন একবার। মন নিয়ে বোধহয় বায়ু, আলো, হাওয়া সব নিয়ে যত গান, পাখি, ফুল, সব থেকে বেশি গান হয়েছে মন নিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হয়। এটা আমার মনে হলো ভাই। আপনারা শুনলেন মদন মিত্র ঠিক কি বলছেন, তার ভঙ্গিতেই তিনি উত্তরটা দিয়েছেন, নিজের স্টাইলেই জবাব দিয়েছেন মদন মিত্র। কুণাল ঠিক আমার দিকে হারাতে চাইছেন নাকি অন্য কোনো দিকে বুঝতে পারিনি। মদন মিত্রর এই যে জল্পনা, সেই জল্পনার পর কিন্তু আরো একবার তার এই মন্তব্যে আরো একবার কিন্তু জল্পনা উস্কে গেল। পুরোনো দিনের বাংলা গান হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ফেলে এসেছি কত পথ, কিন্তু মুশকিলটা হচ্ছে যাই ফেলে আসুন না কেন ওনারা তো তন মন যৌবন, তনু মন প্রাণ দিয়ে শুধুমাত্র দশক ধরে 15টা বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষকে লুট করেছেন। সেই সময় তো কেউ
সেই লুটের বিরোধিতা করেননি, কেউ তো কথা বলছেন না, বা এর আগে তো বলেননি যে তৃণমূল আমলে যে লুট হয়েছে সেই লুটের বিরোধিতা করে আমি দলত্যাগ করছি কিংবা দল থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। এই নিয়ে পশ্চিমবঙ্গের বাঙালি কিংবা ভারতীয় জনতা পার্টির কোনো আগ্রহ নেই, কেননা ওদের কারুরই কোনো প্রতিষ্ঠা আর নেই। মদনের হেয়ালির উত্তর দিতে গিয়ে কুণালের কণ্ঠে গণসঙ্গীত। বদলা দিনের বঙ্গ রাজনীতিতে মদন কুণালের গান ফাইট দেখুন। শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। এগুলো সব থেকে বেশি গান হয়েছে মন নিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হয়। এটা আমার মনে হলো ভাই। আমাকে যখন কেউ কোনো অপবাদ দিয়ে অ্যারেস্ট করেছিল তখন তো আমি এসএসকেএমের উডবান ওয়ার্ডের জামাই আদরের কোনো স্কোপ পাইনি। ফলে এক একজনের মনে এক এক রকম গান থাকে, তো তারা সেসব নিয়ে গবেষণা করতে পারে। আমার গান আমার বাঁধা আছে একদম নিশ্চিতভাবে। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে দাঁড়িয়ে বিধায়ক হয়ে এখানে এসে বসতে পেরেছি, বেইমানি করতে পারবো না। এই কতগুলো চোর এবং কতগুলো মাতালের গানের আন্তাক্ষরী দেখার জন্য তো মানুষ ভোট দিয়ে এমএলএ নির্বাচিত করেন না। আর চোর আর মাতালদের আন্তাক্ষরী খেলা দেখার জন্য জনগণের বিধানসভাও বসে না। আমাদের এটা দুর্ভাগ্য যে কতগুলো বিধানসভার মতো একটা গণতন্ত্রের পবিত্র মন্দির মসজিদ, সেটা এখন কতগুলো ভাড়ানোর জায়গা হয়ে গেছে। আশা করব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিধানসভা আরো পবিত্র হবে। বিধানসভা যাদেরকে মানায় তাদেরকে বিধানসভায় আমরা দেখতে পাবো। স্ত্রী পুত্রর কথা ভেবে স্ত্রী পুত্র চলে যাবে, আমি কেন চলে যাব? আর স্ত্রী পুত্র তো আমাদের দেশের এজেন্সি ডেকেছে, যাবে। এর আগেও ডেকেছে, গেছে, বাড়িতে এসছে। সত্যিই যদি আমি কোনো অন্যায় করে থাকি তার তো বিচার হওয়া উচিত। অতএব ওইসব নিয়ে আমার কোনো ব্যাপার নেই। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেস যেভাবে পরিচালিত হচ্ছে সেভাবে আর যাই হোক এই দবদবা বিজেপিকে লড়াই করা যাবে না। এর জন্য আরো দাবাং তৃণমূল চাই। মদন মিত্র তিনি অত্যন্ত মিত্র শ্রেণীর মানুষ। তিনি স্থায়ী মিত্র হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর অস্থায়ী মিত্র হচ্ছে গদ্দার শিবিরের। এই যে মিত্রের যে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, শ্রেণী আছে, এর ঋতুও আছে। ইডির চিঠি যাওয়ার আগে এক ধরনের মিত্রের অবস্থান থাকে, ইডির চিঠি নিজের কাছে গেলে এক ধরনের মিত্রজনিত অবস্থান হয়, তখন উডবার্ন ওয়ার্ড বা ইত্যাদি থাকে। এরপর যদি বাড়ির স্ত্রী বা পুত্রদের কাছে চিঠি যায় তখন মিত্রের অবস্থান এক রকমের হয়। ফলে মদনদা মিত্র শ্রেণীর লোক, কিন্তু মিত্র কোন চিঠির পরিপ্রেক্ষিতে, কোন ঋতুতে, কোনভাবে, কিছুদিনের জন্য কোথায় থাকবে সেটা সম্পূর্ণ সেই ঋতুর ব্যাপার। মদনের এই যে রং রাজনীতি সেটা বোঝা বড় দায়। কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত শিবিরে গিয়ে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ মদন। যোগ্যতা আছে বলেই শুভেন্দুর অসংখ্য ফ্যান। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ যুবকের নাম শুভেন্দু অধিকারী। বিধানসভায় গেরুয়া পাঞ্জাবি পরে সাংবাদিক বৈঠকে মন্তব্য কামারহাটির বিধায়কের। শুভেন্দুর মধ্যে তো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রয়েছে, শুভেন্দু ফ্যান হওয়ার মতো তো যোগ্যতা রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত যুবক রাজনীতি করছে তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ যুবকের গরিমা যদি কারোর গায়ে লাগে, মাথায় লাগে, তার নাম অন্যতম নাম নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী।
আপনারা শুনলেন ঠিক কি বলেছেন। দেখুন, মদন মিত্র তার রাজনীতির রংটা বোঝা কিন্তু বড্ড কঠিন। সদ্য তিনি কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন। সদ্য তিনি ঋতব্রত শিবিরে ঢুকেছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বারবার তাকে থাকতে দেখা গিয়েছে, বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সুর চড়িয়েছেন তিনি। কিন্তু তারপরেই দেখা গেল কি তিনি হঠাৎ করেই যুক্ত হয়ে গেলেন ঋতব্রত শিবিরে, এবং ঋতব্রত শিবিরে গিয়েই একেবারে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রশংসায় পঞ্চমুখ মদন মিত্র। তিনি বলছেন যোগ্যতা আছে বলেই শুভেন্দুর অসংখ্য ফ্যান। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ যুবকের নাম শুভেন্দু অধিকারী। বিধানসভায় গেরুয়া পাঞ্জাবি পরে সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছেন কামারহাটির বিধায়ক। শুভেন্দুর মধ্যে তো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রয়েছে, শুভেন্দু ফ্যান হওয়ার মতো তো যোগ্যতা রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত যুবক রাজনীতি করছে তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ যুবকের গরিমা যদি কারোর গায়ে লাগে, মাথায় লাগে, তার নাম অন্যতম নাম নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী। ইডি যে চিঠি দিয়েছে ওনার স্ত্রী এবং পুত্রদের তলব করার, ওই চিঠির অ্যানেক্সচার হিসাবে মদনদার এখনকার বক্তব্যগুলোকে আমরা ট্রিট করছি। তার আগের দিন কাকে মদনদা রেপিস্ট বলেছেন, মদনদা বলেছেন তিনি গদ্দার নন, মদনদা বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, সেটাই মদনদার আসল মনের কথা হিসেবে আমরা ধরে নিচ্ছি। এখন এই কাপুরুষেরা বৌদিকে চিঠি পাঠিয়েছে, ছেলেদের চিঠি পাঠিয়েছে, ফলে মদনদাকে এখন যে কথাগুলো বলতে হচ্ছে ওটা হচ্ছে চিঠির অ্যানেক্সচার পার্ট। জাতীয় রং, আমরা তো ছোট থেকে মানে যবে থেকে জামা কাপড় পরে স্কুলে পাঞ্জাবি পায়জামা পরে কলেজ যেতাম, যখন ছাত্র রাজনীতি করতাম সবসময় এটাই পড়তাম। না, এটা কিনলাম না, আজকে যখন পরবো না, এটা যখন পরবো বলে সাদা একটা পাঞ্জাবি পরতেই পাঞ্জাবিটা পরে ভিজে গেল, তখন আমি দেখলাম এটা গায়ে হচ্ছে, পরলাম। তা পরে দেখলাম খুব খারাপ লাগছে না, রংটা খুবই ভালো। না, আমার প্রিয় রং হচ্ছে হলুদ। তবে এইটুকুন আমি বলতে পারি, আমি এমন রংবাজ যে কোনো রঙই কাজে লাগে। বাংলাকে শিল্প বান্ধব করতে গুন্ডা দমন আইন প্রয়োগ করবে শুভেন্দু সরকার। কারখানায় তালা লাগালেই হাজতবাস, কোনো গুন্ডামি চলবে না। ভাঙচুর করলেই গুন্ডা দমন আইন অনুযায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করে আদায় করা হবে এবং বাঁকুড়ার মেজিয়া থেকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা প্রথমেই যেটা করেছি, আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে। গুন্ডা দমন আইন, কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। কোনো গুন্ডাগর্দি চলবে না। নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই ব্লো দেম আপ, ভেঙে গুড়িয়ে দেবো। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন। বাংলাকে শিল্প বান্ধব করাই এই মুহূর্তের টার্গেট রাজ্যের মুখ্যমন্ত্রীর, এবং সে কারণেই গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে, অন্তত এমনটাই জানিয়েছেন তিনি। কারখানায় যদি তালা লাগানো হয় তাহলে সেক্ষেত্রে হাজতবাস, কোনো রকম গুন্ডামি চলবে না, স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। ভাঙচুর করলেই গুন্ডা দমন আইন অনুযায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করে আদায় করা হবে। বাঁকুড়ার মেজিয়া থেকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, গুন্ডা দমন আইনের যেই পারপাসে এই আইন, সেই পারপাসে যদি এই আইন প্রয়োগ হয় তাহলে নিশ্চিত রূপে রাজ্যের আইন শৃঙ্খলা ভালো হবে, রাজ্যের মানুষ ভালো থাকতে পারবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই আইনটা যাতে যেই কারণে আইন সেই কারণেই ব্যবহৃত হয়, রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয়, এই আশা এবং অনুরোধ আমরা রাখি।
আপনারা শুনলেন তিনি কি বলছেন, তার বক্তব্য আপনাদের শোনালাম। এর পাশাপাশি আর এই মুহূর্তে আরো একটা আপডেট আপনাদেরকে জানাবো। মমতাকে মদনের লাগেজ ব্যাগেজ জবাব। লাগেজ ব্যাগেজ আছে যাদের, তাদের বিজেপি প্যাকেজ দিচ্ছে। কালীঘাট শিবির ছেড়ে যাওয়া নেতা নেত্রীদের দিকে তোপ দেখে এমনটাই বলেছিলেন মমতা। পরদিনই নাম না করে অভিষেক পত্নীর প্রসঙ্গ টেনে জবাব দিয়েছেন মদন মিত্র। গয়না নিয়ে ধরা পড়ার পরেও অনেকে ভয় পান না, সবার জন্য সোনিয়া গান্ধীর দরজা আর পুলিশ দিয়ে কাস্টমসকে টানা হ্যাচড়া করার লোক থাকে না, খোঁজা কামারহাটির বিধায়ক মদন মিত্র। যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান, বিজেপির কথা দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না, তাতে আমরা একটু দুর্বল হব না। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ ব্যাগেজ, এই জন্য তো বিজেপি প্যাকেজ। আর যেখানে বিজেপি নেতারা দাঁড়িয়ে বলে নামও রাখবো না, নিশানাও রাখবো না, আরে অনেক দল অনেকবার সিম্বল চেঞ্জ করেছে, নিশানা কিন্তু থেকে গেছে। এবং যারা আজও যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে গোপনে গোপনে যোগাযোগও রাখছে। তিনি বলছেন যে যারা যারা ভয় পাচ্ছে, যাদের অসুবিধে আছে, তারা চলে যান। কারোর পরিবারের মতো বাচ্চা নিয়ে, গয়না নিয়ে ধরা পড়ার পরেও অনেকে ভয় পায় না। সবার জন্য তো সোনিয়া গান্ধীর দরজা, কাস্টমসের পুলিশকে টানা হ্যাচড়া করার মতো লোক থাকে না। আরো একটা আপডেটে নজর থাকবে। তৃণমূলের ছত্রছায়ায় থেকে জুলুমবাজি, গুন্ডামি, সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশ। পিএমএলএ আদালতে জমা পড়ে চার্জশিটে প্রায় 38 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ভয় দেখিয়ে প্রবীণদের জমি দখল, দাদাগিরির গুচ্ছ গুচ্ছ নালিশ চার্জশিটে। ধৃত প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের মদতে গাজোয়ারি জবরদখল। 100 পাতার চার্জশিটে পরের পর জুলুমবাজির অভিযোগে বিদ্ধ সোনা পাপ্পু। 20 জনের সাক্ষ্য বয়ানের ভিত্তিতে তৈরি হয়েছে কিভাবে সেজে উঠবে 21শে জুলাইয়ের মঞ্চ। প্রস্তুতি দেখতে মেয়র রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, চন্দ্রিমা ভট্টাচার্যরা। মঞ্চ সজ্জা থেকে যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখলেন দেবাশিস কুমার, আখরুজ্জামানরা। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, দেখতে পাচ্ছেন একেবারে সেখানে তারা পৌঁছে গিয়েছেন মেয়র রোডে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, চন্দ্রিমা ভট্টাচার্যরা পুরো এলাকা তারা ঘুরে দেখেছেন। যেরকম প্ল্যানিং হওয়া উচিত, এটা তো মানে রিয়েলিটি শোর স্টেজ নয়। 21শে জুলাই রিয়েলিটি শোর স্টেজ আমরা করব না। 21শে জুলাই শহীদদের তর্পণ হবে, শহীদদের স্মরণ হবে, মঞ্চের শুরুতে শহীদরা থাকবেন। মানে সিরিয়ালের সাইড অভিনেতারা মঞ্চ আলো করে থাকবেন না, মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে এরকম তথাকথিত লোকেদের আনা হবে না। তো আমাদের একটা প্রায়োরিটি আছে, পলিটিক্যাল প্রায়োরিটি। আমরা এটা রিয়েলিটি শো করছি না, পলিটিক্যাল প্রোগ্রাম, শহীদদের স্মরণ করার প্রোগ্রাম। আমরা সেই প্রোগ্রাম যেরমভাবে করা উচিত, তার যে গাম্ভীর্য, তার যে গুরুত্ব, পলিটিক্যাল গুরুত্ব, অর্গানাইজেশনাল গুরুত্ব, সেগুলো মাথায় রেখেই কর্মসূচি হবে।